সো আইএসএল সেমিফাইনাল ওয়ানের ফার্স্ট লেগের ম্যাচ যেটা ছিল ওড়িশার ঘরের মাঠ কালিঙ্গা স্টেডিয়ামে, সেখানে কিন্তু মোহনবাগানকে ওড়িশা এফসি 2-1 গোলে হারিয়ে দিয়েছে। মোহনবাগান লিড নিয়ে নিয়েছিল একদম 3 মিনিটের মধ্যে মনভীর সিং এর করা সেট পিস থেকে, একটা অসাধারণ হেডারের গোল থেকে। বাট তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওড়িশা এফসি তারা ইকুয়ালাইজার নিয়ে চলে আসে, এবং যে গোলটা কোথাও গোটা ম্যাচের ডিসাইডার হয়ে গেল, সেই গোলটা কিন্তু প্রাক্তন মোহনবাগানি রয় কৃষ্ণার পা থেকে এসেছে। ওভারঅল ম্যাচ নিয়ে কথা বলবো, বেশ কিছু ঘটনা, কোইন্সিডেন্স, বহু কিছু নিয়ে কথা বলবো, কিন্তু এই রেজাল্টটা হয়তো বহু মোহনবাগান ফ্যান বা বহু ইন্ডিয়ান ফুটবল কমন ফ্যান তারা এক্সপেক্ট করেনি যেরকম একটা রেজাল্ট হতে পারে। যে মোহনবাগান একটা ট্রিমেন্ডাস রানের মধ্যে ছিল, একদম লাস্ট ম্যাচটা লিগ স্টেজের, সেখানে ডমিনেটিং পারফরমেন্স করে মুম্বাইকে হারিয়ে লিগ সিল্ড প্রথমবারের মতো জিতেছিল। সেই মোহনবাগানের কোথাও এতটা এই ধরনের রেজাল্ট হয়তো অনেকে এক্সপেক্ট করেনি। পুরো ম্যাচটা নিয়ে নিশ্চিতভাবে কথা বলবো। দুটো রেড কার্ড আমরা দেখেছি, দুটো রেড কার্ড কতটা জেনুইন ছিল না ছিল সেটা নিয়েও অবশ্যই আমার যা ভিউজ রয়েছে শেয়ার করবো। দেখো, ফার্স্ট অফ অল যেভাবে দুটো টিম স্টার্টিং ইলেভেন সাজিয়েছে, কালকে যে আমার প্রেডিক্টেড ইলেভেন ছিল প্রিভিউতে, সেটা কিন্তু হুবহু দুটো টিমের ক্ষেত্রে মিলে গেছে। হ্যাঁ, মোটামুটি একটা ফুটবল আন্দাজ থাকে, কোচের যে স্ট্র্যাটেজি রয়েছে, যেভাবে একজন কোচ ম্যাচ জিততে চান, এইটুকু বোঝার ক্ষমতা যখন থাকে, তখন ন্যাচারালি একটা স্টার্টিং ইলেভেনকে বা একটা প্লেইং ইলেভেনকে মোটামুটি প্রেডিক্ট করা যায়। আমি সেইটুকু চেষ্টা করেছিলাম, সেটা 100% মিলে গেছে। এবং কালকে আমি একটা স্কোর লাইনে প্রেডিকশন দিয়েছিলাম, বাট সেটা দিয়েছিলাম ইন ফেভার অফ মোহনবাগান, যে 2-1 গোলে মোহনবাগান এই ম্যাচটাতে হয়তো অ্যাডভান্টেজ নিয়ে কলকাতাতে 28 তারিখে খেলতে নামবে। কিন্তু স্কোর লাইনটা তো সেম রয়েছে, বাট সেটা হয়ে গেছে ওড়িশা এফসির অ্যাডভান্টেজ। 2-1-এর অ্যাডভান্টেজ নিয়ে ওড়িশা এফসি আসছে কিন্তু কলকাতাতে 28 তারিখে খেলতে, যে ম্যাচটা মোহনবাগানের জন্য অন্তত পক্ষে গোল না খেয়ে 2-0 গোলে জেতার একটা ম্যাচ থাকবে। এবং আগেই বলেছি যে সেই দিনকে আমি মাঠে থাকতে চলেছি, হয়তো অনেকের সাথে দেখা হতে পারে। এবং আইএসএল ফাইনাল কোথায় হবে আজকে কিন্তু অফিসিয়ালি এফএসডিএল এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আইএসএল ফাইনালের জন্য 3টে ভেন্যু কোথাও প্রবাবিলিটিতে থাকবে: কলকাতা, মুম্বাই এবং গোয়া। যে টিম ফাইনালে যাবে তার র্যাঙ্কিং লিগ স্টেজে যত উপরের দিকে ছিল, তারা কিন্তু ফাইনাল ভেন্যু পাবে। অর্থাৎ মোহনবাগান যদি ফাইনালে যায়, সেখানে কলকাতাতে ফাইনাল হবে। যদি মোহনবাগান যেতে না পারে, যদি মুম্বাই যদি ফাইনালে যায়, তাহলে মুম্বাইয়ে ফাইনাল হবে। আর যদি গোয়া ফাইনালে যায়, তাহলে গোয়াতে ফাইনাল হবে। ওড়িশাতে ফাইনাল হওয়ার কোনো রকম চান্স নেই তারা ফাইনালে গেলেও, কারণ তারা এই 3টে টিমের থেকে পরের দিকে, অর্থাৎ 4 নম্বর পজিশনে শেষ করেছিল। আমরা অবশ্যই চাই 28 তারিখের ম্যাচটা মোহনবাগান খুব ভালোভাবে জিতে পরবর্তী ক্ষেত্রে ফাইনালটাও কলকাতাতে নিয়ে আসবে, এবং সেখানে একটা ভালো ম্যাচ আমরা ফাইনালের দিনকে দেখতে পাবো। কিন্তু এই ম্যাচটা যেভাবে শুরু হয়েছিল, একদম ইনিশিয়াল মিনিটসে 3 মিনিটের মধ্যে মোহনবাগান যখন গোলটা পেয়ে যায়, তখন হয়তো সবাই বুঝতে শুরু করেছিল যে আবারও একটা সেই এএফসি কাপের হয়তো সময় ফিরে আসছে, যেখানে ওড়িশার ঘরের মাঠে ওড়িশাকে মোহনবাগান আবারও গোটা কয়েক গোল দিয়ে তারপরে ফিরে আসবে। বাট ঘটনা কিন্তু সেই দিকে এগোয়নি। 11 মিনিটের মাথাতেই কার্লোস দেলগাডো গোল করে দেয়, এবং সেখানে আমি বলবো যে সব থেকে যে বড় মিস্টেকটা, সেই মিস্টেকটা কিন্তু ওকে ছিল মার্কিং এর ক্ষেত্রে, এবং অবশ্যই ভিসাল কাইদ বলের যে ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটটাকেও মিস করে। কিন্তু তারপরে রয় কৃষ্ণের যে গোলটা, যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই প্লেয়ারটা কেন গেম চেঞ্জার, এই প্লেয়ারটা কেন যে কোনো মুমেন্টে খেলার রং বদলে দিতে পারে, আমার মনে হয় না যে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর সন্দেহের জায়গা রয়েছে। এবং এবং লিটারেলি প্রতিটা মুমেন্টে কিন্তু এই প্লেয়ারটা প্রুভ করে। আগের যে নকআউটের ম্যাচটা ওরা কেরালাকে হারিয়ে এলো, সেই ম্যাচটাতেও কিন্তু দুটো অ্যাসিস্ট ছিল রয় কৃষ্ণার। আজকের ম্যাচে গোলটা কোথাও ডিসাইডার হয়ে গেল, যে জায়গা থেকে অভিষেক সূর্যবংশী ওকে ব্লক করছিল এবং কোথাও কাভারিংটা দিচ্ছিল হেক্টর ইউজতে, পুরোপুরি ওটা মিসকমিউনিকেশন হয়। এবং সেই জায়গা থেকে যেভাবে রয় কৃষ্ণা হেডে করে বল নামিয়ে তারপরে নিয়ে এসেছে, হেক্টর ইউজ থেকে অলমোস্ট ঘাড়ে করে নিয়ে ভিজাল গাইতের পায়ের তলা দিয়ে বল গলিয়ে জালে পাঠিয়ে দিয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে আসছে, মোহনবাগান ছাড়ার পর থেকে মোহনবাগানের বিরুদ্ধে রয় কৃষ্ণার অনেক কটা গোল হয়ে গেল যে কোনো টুর্নামেন্টে, যে কোনো মুমেন্টে, এবং তারপরে নো সেলিব্রেশন। ন্যাচারালি একজন প্লেয়ার তার পুরনো ক্লাবের প্রতি, পুরনো ক্লাবের ফ্যান বেসের প্রতি যে কতটা ভালোবাসা রেসপেক্ট রয়েছে, সেটাই কিন্তু এই ক্ষেত্রে শো করে। যদি ওভারঅল ম্যাচটা নিয়ে কথা বলি না, তাহলে যেটা সব থেকে বড় প্রবলেমের জায়গা হয়েছে আজকের ম্যাচে মোহনবাগানের ক্ষেত্রে, সেটা হচ্ছে মাঝমাঠটা। যে মাঝমাঠ নিয়ে আমরা এত কথা বলছিলাম, যে মাঝমাঠ নিয়ে এত আলোচনা চলছিল, সেই মাঝমাঠটা আজকে কিন্তু ভীষণভাবে
ব্রেক করেছে। সেই মাঝমাঠটা আজকে একদমই ক্লিক করতে পারেনি। না অভিষেক সূর্যবংশী, না জনি কাউকো, না অনিরুদ্ধ থাপা। কেউই কিন্তু সেইভাবে ফরওয়ার্ড লাইনে খুব বেশি বল সাপ্লাই দিতে পারেনি। সেই কারণে কোথাও কিন্তু অ্যাটাক ম্যাক্সিমাম সময়ে জেনারেট হলেও সেই অ্যাটাকগুলো কিন্তু থ্রু উইং এসেছে, অথবা সেটা পেত্রাতসের মাধ্যমে কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির মাধ্যমে বা কিছু সেট পিস থেকে এসেছে। গোল করা বা ম্যাচে ফিরে আসা, গোল শোধ করা, ইকুয়ালাইজ করার সুযোগ কিন্তু মোহনবাগানের কাছে সুবর্ণ সুযোগ ছিল। বিশেষ করে যেটা আনোয়ার আলী যে বলটা ডিফ্লেক্টেড হয়ে বেরিয়ে চলে এসেছিল অমরিন্দরের হাতে লেগে, ওটা কিন্তু গোলে ঠেলা উচিত ছিল, কারণ পুরো গোল লাইন ফাঁকা ছিল, কমপ্লিট গোল লাইন ফাঁকা ছিল। বাট সেই জায়গা থেকে আনোয়ারের মতো প্লেয়ার কিন্তু বাইরে মারে। তো ন্যাচারালি হয় যে কোনো একটা দিন তোমার হয়তো পুরোপুরি ক্লিক নাও করতে পারে। আর যদি আন্ডার হাওয়াস মোহনবাগানের এই সিজনের কথা বলি, সেকেন্ড লেগের কথা বলি, তাহলে অবশ্যই কন্টিনিউয়াসলি 3টে ম্যাচ করে কিন্তু মোহনবাগান জিতেছে, বাট তারপরের ম্যাচটা মোহনবাগান জিততে পারেনি। ধরে নাও যে সেকেন্ড লেগে যখন হাওয়াস তিনি দায়িত্ব পেলেন, তিনি প্রথম ম্যাচটা ড্র করেছিলেন ডার্বিতে, তারপরে 3টে ম্যাচ তিনি জিতেছেন, তারপরে কিন্তু আবারও ম্যাচ ড্র হয়েছে ওড়িশার বিরুদ্ধে, তারপর আবার তিনি 3টে ম্যাচ জিতেছেন, তারপর আবার কিন্তু মোহনবাগান হেরেছে চেন্নাই এফসির কাছে, যদিও সেই দিনকে ডাগ আউটে হাওয়াস তিনি ছিলেন না। তারপর আবার কিন্তু মোহনবাগান 3টে ম্যাচ কনজিকিউটিভ জিতেছে, এবং সেখানে সব থেকে সিজনের যে ভাইটাল ম্যাচটা ছিল সেই ম্যাচটা মোহনবাগান জিতেছে। এবং সেই 3টে ম্যাচের পর আবার যখন একটা ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু মোহনবাগান আবারও জিততে পারলো না, এইবার আবারও হারতে হলো। তো কনজিকিউটিভ 3টে ম্যাচে জেতার পর 4 নম্বর ম্যাচে কিন্তু মোহনবাগানের আন্ডার হাওয়াস সেকেন্ড লেগে জয় আসেনি। আর যদি ওড়িশার কথা বলি, তাহলে ওড়িশা কিন্তু একমাত্র আইএসএল টিম এই সিজনে যারা ঘরের মাঠে একটা ম্যাচও হারলো না। ঘরের মাঠে পুরোপুরি আনবিটিন থাকলো আইএসএল এ। 13টা ম্যাচ তারা আইএসএল এ খেলেছে ঘরের মাঠে, যার মধ্যে 11টা ছিল লিগ স্টেজের ম্যাচ, আর দুটো হচ্ছে নকআউটস এর ম্যাচ, একটা নকআউটে একটা সেমিফাইনালে। তো 10টা ম্যাচ তারা জিতেছে, 3টে ম্যাচ তারা ড্র করেছে। তো ঘরের মাঠে তারা কতটা ডেঞ্জারাস, এটা কিন্তু তারা শো করতে পেরেছে। এবং যদি বলি যে এই সিজনে ওড়িশা টোটাল ঘরের মাঠে কটা ম্যাচ হেরেছে, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে জাস্ট 2। এবং সেই দুটো টিম কে কে হারানোর জন্য, এক হচ্ছে মোহনবাগান, 2 হচ্ছে ইস্টবেঙ্গল। মোহনবাগান হারিয়েছিল এএফসি কাপে, ইস্টবেঙ্গল হারিয়েছিল সুপার কাপের ফাইনালে। এর বাইরে কোনো টুর্নামেন্টে একটা ম্যাচও কিন্তু ওড়িশা এফসি ঘরের মাঠে হারেনি। জাস্ট এই দুটো টিম, দুই প্রধানের কাছেই কিন্তু ওড়িশা এফসি হেরেছিল। তো কোথাও ঘরের মাঠে যে একটা ভালো পারফরমেন্স, ঘরের মাঠে যে আমি আনবিটেন হতে পারি, এটা কিন্তু ওড়িশা এফসি দেখিয়েছে। দেখো, শুরু থেকে দুজন কোচের কিন্তু ট্যাকটিক্যাল ব্যাটেল চলেছে। আমি বলবো ম্যাচের স্কোর লাইনও যখন তৈরি হয়ে গেছে, তারপরেও কিন্তু ট্যাকটিক্যাল ব্যাটেলটা চলেছে। বিশেষ করে আমি বলবো সের্জিও লোবেরা, তিনি যখন লিডটা নিয়ে ফেললেন, সেকেন্ড হাফটাতে তিনি অনেক বেশি কিন্তু ডিফেন্সিভ খেলেছেন, অনেক বেশি ডিফেন্সিভ খেলেছেন। সেই ক্ষেত্রে হাবাস তিনি কি করেছেন, যে অভিষেককে তুলে দিয়ে তিনি দীপক নাগরিকে নামিয়েছেন। এর ফলে কি হয়েছে, কাউকো এবং থাপা অনেক বেশি অ্যাডভান্সিং খেলতে পেরেছে। এই যে কোথাও একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস যখন দুজন কোয়ালিটি কোচ মাঠে নামেন, সেটা আমরা দেখতে পাই। এবার এবার যেহেতু এই ম্যাচের একটা ফিরতি ম্যাচ অবভিয়াসলি আসছে কলকাতাতে 28 তারিখে, সেই কারণে আজকের রেজাল্টটা নিয়ে কেউ হয়তো খুব একটা ভাবিত হবে না। কিন্তু যে দুজন প্লেয়ার সেই দিনকে দুটো টিমের হয়ে মিস করবে, যাদের রেড কার্ডটা অন্তত পক্ষে আমার কোনো অ্যাঙ্গেল থেকে খুব একটা জেনুইন রেড কার্ড বলে মনে হয়নি। একদিকে কার্লোস দেলগাডো ইয়েলো কার্ড অলরেডি কনসিড করে ফেলেছিল, অটোমেটিক্যালি পরের ম্যাচটা সে মিস হয়ে গেছিল। সাদিকু যে জায়গা থেকে প্রথম ইয়েলো কার্ডটা দেখে, আননেসেসারি ইয়েলো কার্ড, মানে তুমি ভাই এই ধরনের ম্যাচ পরিচালনা করতে নেমেছো, দুজন প্লেয়ার, তাদের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছে, তাদের মধ্যে একটা আর্গুমেন্ট হয়েছে, এবং সেখানে একজন রেফারির কাজ হবে পুরো ব্যাপারটাকে ঠান্ডা করে দেওয়া। বাট রেফারি যদি সেই জায়গাতে ঢুকে দুজন প্লেয়ারকে ফোর্স করেন যে তোমরা আরো আর্গুমেন্ট করো, তখন সেখানে আবার তিনি কার্ডও দেখিয়ে দেবেন, যেটা ইনসিডেন্টটা হয়েছিল আমাই রানাওয়ারের সাথে আরমান্দু সাদিকুর। ওটার কোনো দরকার ছিল না ওই ইনসিডেন্টটা ওখানে রেফারির আরো বেশি করে বাড়িয়ে দেওয়ার। ওই ইয়েলো কার্ডটা পুরোপুরি আননেসেসারি একটা ইয়েলো কার্ড ছিল সাদিকুর জন্য এবং আমাই রানাওয়ারের জন্য। তো ওই ক্ষেত্রে সাদিকুর যখন সেকেন্ড ইয়েলো, যেটা জেনুইন ইয়েলো ছিল, যেভাবে ফাউলটা করেছে, সেই ইয়েলোটা শুধুমাত্র হলে কিন্তু ওকে লাল কার্ড দেখে বাইরে যেতে হতো না, মোহনবাগানকে 10 জনে হয়ে যেতে হতো না। এবং সেকেন্ড যে ইয়েলো কার্ডটা কার্লোস দেলগাডোকে দেখানো হলো, সেই ইয়েলো কার্ডটাও আমার কাছে খুব একটা মনে হয়নি যে এটা ইয়েলো কার্ড অফেন্স হতে পারে। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ ফাউল, যে জায়গা থেকে ওর হাতে বল লেগেছে, দ্যাট ওয়াজ এ ফাউল। বাট কখনো ওই হ্যান্ডবলটা কিন্তু ইন্টেনশনাল হ্যান্ডবল ছিল না। ওই জায়গাতে ইয়েলো কার্ডটাকে কিন্তু সাইড করা যেতে পারতো। অর্থাৎ আমার কাছে কোথাও দুটো টিমের দুজন প্লেয়ার যে রেড কার্ড দেখেছে, একদমই সেটা জেনুইন রেড কার্ড ছিল না। এই ধরনের ম্যাচে, এই ধরনের হাই ভোল্টেজ সিচুয়েশনে, এবং পরের ম্যাচটা যখন নকআউটস এর ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে, একটা টিম ফাইনালে যাবে, একটা টিম বাড়ি চলে যাবে, তখন এই ধরনের রেফারিং ডিসিশন কিন্তু দুটো টিমের জন্য একটা প্রবলেম ডেকে আনলো। অবশ্যই দেলগাডোকে পেতো না, সেটা অন্য বিষয়, সাদিকুকেও মোহনবাগান পাবে না। দ্বিতীয় ম্যাচটা ফিরতি লেগে, সেখানে কিন্তু দুটো
টিমকে 5 জন করে বিদেশি নিয়ে মাঠে নামতে হবে। সেই ক্ষেত্রে দুজন কোচের কাছে আবারও যে ট্যাকটিক্স রয়েছে নতুন করে সাজাতে হবে, নতুন করে ভাবতে হবে, কারণ একটা করে বড় অস্ত্র কিন্তু দুটো টিমের হাত থেকে বেরিয়ে গেল। দেখো ওভারঅল এর বেশি আর আমার ম্যাচটা নিয়ে মনে হয় না কিছু বলার রয়েছে বলে, কারণ অবশ্যই পরবর্তী লেগে সুযোগ রয়েছে দুটো টিমের কাছে ফাইনালে যাওয়ার জন্য। মোহনবাগান ঘরের মাঠে একটা হিউজ সাপোর্ট পাবে এবং আমার মনে হয় যেহেতু আজকের ম্যাচে এরকম রেজাল্ট হলো, সেই ম্যাচটা আরো বেশি ভাইটাল, আরো বেশি টানটান হতে যাচ্ছে। একটা বড় সংখ্যার দর্শক সেই দিনকে মোহনবাগানের জন্য গলা ফাটানোর জন্য অবশ্যই সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত থাকবে এবং সেই কারণে ম্যাচটা একটা আলাদা এনার্জি, আলাদা একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ারের ক্রিয়েশন করতে পারে। দেখা যাক সেই দিনকে মোহনবাগান কতটা ডমিনেটিং ফুটবল খেলে ওড়িশাকে হারিয়ে ফাইনালে যাওয়ার রাস্তাটা তৈরি করে এবং ব্যাক টু ব্যাক আইএসএল কাপ জেতা তার রাস্তা তৈরি করে। কিন্তু এই ক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই যে আমরা যবে থেকে আইএসএল লিগ শিল্ড দেখেছি তবে থেকে কিন্তু লিগ শিল্ড উইনারদের বেশিরভাগ ক্ষেত্রে আইএসএল এর কাপের কার্ডস বা আইএসএল ফাইনালের কার্ডস আমরা দেখেছি। প্রথম সিজনে 2019-20 যখন লিগ শিল্ড প্রথমবারের জন্য ইন্ডিয়ান ফুটবলে এলো, সেই সিজনে কিন্তু এফসি গোয়া তারা ফাইনালে পৌঁছতে পারেনি। চেন্নাইয়ের এফসির সাথে আগে দুটো লেগে কিন্তু আলাদা লেভেলের ম্যাচ হয়েছিল, প্রচুর গোল হয়েছিল, বাট তারপরেও গোয়া কিন্তু রিচ করতে পারেনি। একমাত্র 2020-21 সিজনে এই সেকেন্ড টাইমে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা দুটো ট্রফি একসাথে জিতেছিল এবং যেটা এখনো অবধি একমাত্র টিম যারা লিগ শিল্ড জিতে ফাইনালেও রিচ করেছে, ফাইনাল জিতেওছে। 2021-22-এর কথা যদি বলি তাহলে জামশেদপুর কিন্তু লিগ শিল্ড জিতেছিল বাট ফাইনালে রিচ করতে পারেনি। 22-23-এর ক্ষেত্রে মুম্বাই তারা লিগ শিল্ড জিতেছিল, ফাইনালে রিচ করতে পারেনি। 23-24-এ মোহনবাগানের ক্ষেত্রে কি হয়, সেই কার্ড একইভাবে কন্টিনিউ হয় নাকি মুম্বাইয়ের 2020-21-এর যে ডমিনেশন ছিল একদম লাস্ট ম্যাচ অব্দি বজায় ছিল সেটা মোহনবাগান করে দেখাতে পারে, সেই ইতিহাসে কিন্তু 28 তারিখের ম্যাচে লেখা হবে বা সেই হিসাবটাই কিন্তু 28 তারিখের ম্যাচে ফাইনালি ফাইসালা হয়ে যাবে। সো এই ভিডিওটা এই অবধি, এর বেশি আমার আর কিছু বলার নেই ম্যাচটা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।